আপনার বাবরি মসজিদের নির্মাণ কাজ এবং তার পরের দিন থেকে অর্থাৎ পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা, এটার আপনি মোটামুটি কি শিডিউল ভেবেছেন যদি আমাদের একটু বলেন। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো 6 ডিসেম্বর হয়ে আছে। আগামী 11 তারিখ বুধবার বেলা 10টা থেকে 1200 মুসলিম সমাজের যারা কোরআনকে মুখস্থ রাখেন, হাফেজ বলা হয়, মৌলানা, কারি, হাফেজ, মুফতি, 1200 জন, তারা 10টা থেকে 12টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআন খতম করবে। তারপরেই 12টা থেকে 12:30টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনিয়াররা এবং যারা নির্মাণ শ্রমিক তাদের উপস্থিতিতে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। তো সেটা এবার ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছে কেরলের, সেই দায়িত্বের ব্যক্তিদের কাজ তেনারা করবেন। তেনারা, আমার আগে ধারণা ছিল যে 3 বছরের মধ্যে কমপ্লিট, কিন্তু এগ্রিমেন্ট যেটা সাইন হয়েছে সেটা 2 বছরের মধ্যে বাবরি মসজিদের কাজ কমপ্লিট করে দেবেন। ওনারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছে, কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানি। পাশাপাশি আমরা বাবরি মসজিদ নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক বিরোধিতা, বিশেষ করে রাজ্যের শাসক দলের একটা অংশে এবং মুসলিম সমাজের একটা মাইনরিটি যারা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত, তারা একটা বিরোধিতা লাগাতার এখনো চালিয়ে যাচ্ছে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীও গত 2 দিন আগে ওখানে এই উদ্দেশ্যে তার সংগঠনকে রাস্তায় নামিয়েছে, জমিয়তুল হিন্দ, এবং তার সঙ্গে আরও কিছু মাইনরিটি সংগঠনের লোকরা আজকে অমুসলিমের থেকেই মুসলিমদের একাংশটাও সরাসরি রাজনৈতিক স্বার্থে এটা বিরোধিতায় নেমেছে বলে আমি মনে করি। এই জায়গা থেকে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যেটা করছেন, আপনি বারবার বলছেন যে সেটা শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যের সংখ্যালঘু মানুষ যাতে আসতে পারেন, বাবরি মসজিদের মধ্যে একটি দর্শনীয় মসজিদ দেখতে পারেন। এই অবস্থায় যেটা আমাদের কাছে এখন পর্যন্ত খবর, মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে আপনার ওই 100 গাড়ির কনভয় বাবরি যাত্রার যেই মুহূর্তে মালদা জেলা স্পর্শ করবে, সেই মুহূর্তে কিন্তু মালদা জেলাতে আপনি একটা রাজনৈতিক বাধার সম্মুখীন হতে পারেন। কিভাবে তার মোকাবিলা করবেন? কোনো বাধাই আমাকে বাধা আমার কাছে কোনো হবে বলে মনে করি না। কোনো বাধা আসলে সে বাধাকে অতিক্রম করার ক্ষমতা আমার আছে। আমি কারো বিরোধিতা যেমন করতে চাই না, কেউ আমার সামনে রুখে দাঁড়ালে সেটা কী করে প্রতিহত করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। পলাশী মনুমেন্ট থেকে শুরু হবে 235 কিলোমিটার বাবরি যাত্রা। ঠিক 12 তারিখ সকাল 9টায় স্টার্ট হবে, দুপুরবেলায় কোথাও একটা লাঞ্চ ব্রেক হবে, তারপরে আবার শুরু হবে। টোটাল 235 কিলোমিটার লাস্ট গিয়ে 13 তারিখে রাত্রিতে ইটাহারে গিয়ে সমাপ্ত হবে। রাস্তায় যদি কেউ বাধাপ্রাপ্ত করে তা মোকাবেলা করার জন্য আমরা তৈরি থাকব। বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ তাদের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন, বলেছেন যে বারাণসী থেকে কাতারে কাতারে হিন্দু তারা 11 তারিখে ঠিক সকাল 10টার মধ্যে আপনার ওই প্রস্তাবিত বাবরি মসজিদ সেখানে পৌঁছে যাবে এবং বাবরের নামে মসজিদ করার ক্ষেত্রে তারা সমস্ত রকম বাধা সেখানে তৈরি করবে। কি বলবেন? রাজ্যের প্রশাসন আছে, দেখবে। আর আমাদেরও যারা মসজিদ নির্মাণ করছি, আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট এবং স্থানীয় মুসলমান যে জনবসতি আছে, তারা এনাফ ইজ এনাফ, এই ধরনের কোনো প্রতিরোধকে রক্ষা করার মতো ক্ষমতা মুর্শিদাবাদের আম জনতার রয়েছে। কারো শক্তি থাকলে মুর্শিদাবাদে গিয়ে প্রতিহত করতে পারে। একটা কমিউনাল সংঘাতের গন্ধ পাওয়া যাচ্ছে না? কোনো কমিউনাল, আমরা যখন রাম মন্দির হয়েছিল, আমরা ভারতবর্ষের মুসলমান কেউ তার বিরোধিতা করিনি। যখন বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে, আমরা কেউ বিরোধিতা করিনি।
আমাদের মসজিদ করার অধিকার আছে। আমার পুত্র সন্তান হলে তার কি নাম রাখবো, সে নাম রাখার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই সংবিধানকে সম্মান জানিয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি যে মসজিদ করছি সেই মসজিদের নামকরণ যখন কমপ্লিট হবে তখন কি হবে। এখন তো একজন হিন্দু ব্যক্তি দুদিন আগে তার যে চিপনি ভাটা একে পাল, তো তিনি নিজে আমাকে ফোন করে বলেছিল আমি বাবরি মসজিদের জন্য ইট দেবো। আমি বলেছিলাম আপনার ওই যে একে পাল এই ইট আমি নিতে পারবো না। তো তিনি নিজে সেই ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে সেই ইট প্রোডাক্ট করে সেই ইটকে পুড়িয়ে কংক্রিট করে সেই ইট ওখানে দিয়ে গেছে। তো ওনারা রুকুক। আমি বলছি আমি কারোর সঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক এটা চাই না, কিন্তু মুর্শিদাবাদের বুকে এটা অযোধ্যা না। আমি মনে করিয়ে দিতে চাই বিশ্ব হিন্দু পরিষদের সম্মানীয় নেতৃবর্গকে যে এটা ভারতবর্ষেরই, আমরাও নাগরিক, তিনারাও নাগরিক। ভারতবর্ষর মানুষ ব্রিটিশের সঙ্গে লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। আমরা মুসলিম সমাজে বিলং করি, আমরা অমুসলিমদের সঙ্গে সম্পূর্ণ সম্প্রীতি রেখে সহযোগিতা করে ভাই ভাই হিসাবে মেনে চলতে চাই। কেউ যদি আমাদেরকে পাথর ছুঁড়ে আমি তাকে রসগোল্লা ছুঁড়ব না। হুমায়ুন, শেষ প্রশ্ন হচ্ছে আপনার সঙ্গে নিউ টাউনের পাঁচতারা হোটেলে বৈঠকের পর মোহাম্মদ সেলিম দলের ভেতরে বাইরে বিভিন্ন জায়গাতে সমালোচিত হয়েছে এবং সিপিএম বা বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে ওটা ছিল মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত বৈঠক, ওর সঙ্গে বামফ্রন্টের কিন্তু এখনই জোট আলোচনার কোনো সম্পর্ক নাই। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন তেনারা হয়তো জানেন না যে তিনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও পাঁচতারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি ডাইরেক্টলি বলছি এই সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রোখার জন্য রাজনৈতিকভাবে আজকের দিনে পশ্চিমবাংলার মাটিতে নিজস্ব শক্তিতে 182টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে এবং সেই লড়াই হবে। এবং আগামী নির্বাচন এপ্রিল মাসে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না, মেজরিটিতে পৌঁছাতে পারবে না, 148-এ পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্ক অ্যাসেম্বলির রেজাল্ট হবে। যেদিন ত্রিশঙ্ক হবে আগামী দিনে কে সরকার গড়বে, কার সমর্থনে কে চলবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। তৃণমূলের তরফ থেকে আপনার সাথে কি যোগাযোগ করেছিল 14টা আসনে সমঝোতা করতে চাইছে মুর্শিদাবাদে? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদে একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। সেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে তারপরেও ডিএ নেই কর্মচারীদের, শুধু ভাতার সরকার। শুধু যারা আশাকর্মীরা 15,000 টাকা বেতনের দাবিতে কলকাতা আসতে হয়ে পুলিশের লাঠি খেতে হচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলছে। আগামী দিনে নির্বাচন আসতে দিন, এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। আর এই জবাব যখন পাবে তখন কে কার সঙ্গে থাকবে, কে কাকে সমর্থন করবে, সেটা বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে।